ঠিক আছে। পুরো 3 মেয়ে দেখা সাক্ষাৎ নেই, আন্দাজ করেই নিয়েছেন আছে হয়তো মেজ বোনের বাড়ি, নয় তার বাপের বাড়ি। ফোন লাগালেন তার বাবা সিকান্দার মির্জাকে। হ্যালো বাবা, পাখি কি আপনাদের বাড়ি? এতদিন পর মেয়ের খবর নেস? কাজল রেখা সামান্যতম লজ্জা পেলেন, মাথা নিচু করে রাখলেন। এই একজন লোককে সে যথেষ্ট মান্য করে ও ভয় পায়। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক, সকলে কম বেশি সম্মান করে। সে আমতা আমতা করে বলল, আপনি তো জানেন ছোট্ট মেয়েটা ভারী দুষ্টু, কোনো কথাই শোনে না। এর ভেতরে খাসের হাট মেলায় গিয়ে এক ঝামেলায় পড়তে যাচ্ছিল, ভাগ্যিস আল্লাহ রহমত করছে। তাছাড়া আমার বিশ্বাস ছিল ও আপনার বাড়ি নয় মেয়ে যাবার বাড়ি আছে। কাজল রেখা, আমি জানি তুমি কতটা কঠোর। ও ছোট মানুষ, এত কঠোর না হয়ে বুঝিয়ে বললে ভালো হতো। সবাইকে মেরে বোঝানো যায় না। কই আমি তো কোনোদিন তোমাদের গায়ে হাত তুলি নাই। তোমরা কি মানুষ হওনি? হয়েছ তো। আর হ্যাঁ, পাখির চিন্তা করো না। ওর মাসির সাথে তাদের বিয়ে বাড়ি খেতে গিয়েছে, আসবে কিছুদিন পর। আসলেই পাঠিয়ে দেব, কিন্তু ওর গায়ে হাত তোলো না, তাহলে বুড়ো বয়সে তোমার গায়েও আমি হাত তুলতে বাধ্য হব, মনে রেখো। রাখছি। আর হ্যাঁ, তোমার আম্মা তোমার কথা পায়না পড়ে, একবার এসে দেখে যাও। খট করে লাইন কেটে দিলেন। পুরোটা সময় কাজল রেখা চুপ করে রইলেন। তার বাবাকে সে ভীষণ শ্রদ্ধা করে, তার সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। মুখে মুখে তর্ক করার সাহস ওনার নেই। সেই সুযোগ নিয়ে ছোট মেয়েটা লুফে নিচ্ছে। কয়েকটা দিন পাখিকে দেখতে না পেয়ে শক্তপোক্ত পুরুষটা ভেঙে পড়ছে। চোখে নিদ্রা নেই, মুখে খাবার ওঠে না, সারাক্ষণ তৃষ্ণার্ত চোখ দুটি বালিকার সন্ধান করে। এতদিন কাজের চাপে মিথ্যা বাড়ি আসতে পারছিল না। গতকাল ভোটের কাজ শেষ হয়েছে, তার চাচা দ্বিতীয়বারের মতন এমপি নির্বাচনে জয়ী হয়েছে। পুরো এলাকায় কাজের হাট বাজার সহ মিষ্টি বিলিয়েছে। সে উপলক্ষে মিষ্টি নিয়ে মৃধাবাড়ি হাজির হলো। মিষ্টি দিতে সে শুনল পাখি তার নানা বাড়ি গিয়েছে। সেখান থেকে তার মামির সঙ্গে মামির খালাতো বোনের বিয়ে খেতে গিয়েছে। নওয়াফের চরম রাগ হলো। মেয়েটার বদ অভ্যেসগুলির মধ্যে একটা হলো যে যেখানে বেড়ার জন্য ডাকবে সেখানে সে অনায়াসে ছুটে চলে যাবে, ভালো মন্দ আর খুঁজবে না। পুরো 1 সপ্তাহ পর পাখির দেখা মিলল। ঘরে ঢুকলো সে ভয়ে ভয়ে। কাজল রেখা ওকে দেখে তেমন কেউ প্রতিক্রিয়া দেখালো না। পাখি হাঁপ ছেড়ে বাঁচল। পরদিন শুক্রবার ছিল, বেশ বেলা করে ঘুমাচ্ছিল। সারা রাত বসে বসে ভূতের মুভি দেখে শেষ রাতের দিকে বেচারি ঘুমিয়েছে। অথচ বেলা 11টা বাজতে চলল। দরজা ভেতর থেকে আটকে রেখেছে যাতে কেউ তাকে ডিস্টার্ব করতে না পারে। বেলা 12টা বাজার সঙ্গে সঙ্গে কাজল রেখা লাঠি নিয়ে ছুটে এলো। পেছনে দরজা খুলে ঢুকে পড়লেন। বাঁশের কঞ্চি দিয়ে পায়ে বাড়ি বসাতেই কিশোরী চিৎকার করে লাফিয়ে উঠল। ফের বাড়ি বসাবে তার আগেই সে দরজা খুলে দ্রুত বেরিয়ে গেল। কাজল রেখা জুতা খুলে মারল দিকে। পাখি সরে গেল। নওয়াফ বাড়ির ভেতরে ঢুকছিল। আচমকা জুতা নিয়ে সোজা নওয়াফের মুখের ওপর পড়ার আগেই সে ছো মেরে ধরে ফেলল। কাজল রেখা ব্যস্ত চরণে ছুটে আসেন। বাবা, তোমার কোথাও লাগেনি তো? কাকি, আমি ঠিক আছি, কিন্তু জুম্মার দিন জুতা ছোড়াছুড়ি করছেন কেন? বেলা 12টা বাজতে চললো আর আমাদের লাশ সাহেবের বেটির সবে ঘুম ভাঙলো। আজ শুক্রবার তাড়াতাড়ি উঠবে তা নয়, নিজের স্কুল ড্রেস ধুইবে না। ওনার স্কুল ড্রেসও আমারে ধুয়ে দিতে হবে। আর উনি সারা রাত জেগে জেগে ভূতের মুভি দেখবে, সারাদিন পড়ে পড়ে ঘুমাবেন। ওনার যত কাজ সব আমি করে দিব। আর এত বড় দামড়া ছেড়ে থাকতে মাকে কষ্ট করতে হয়। ওর সঙ্গে জিন আছে, আস্ত একখানা বদ খাটাস জিন। ঘুমের মধ্যে একলা একলা হাসে, কথা বলে। পাখি খোঁচা মেরে বলে উঠল, আরে হ্যাঁ, সেই জিন রাতে গিয়ে আমার সঙ্গে গল্প করে। তোকে তো আমি। কাজল রেখা ছুটে আসতেই পাখি নওয়াফের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। নওয়াফ ওনাকে থামালো। কাকি, আপনি যান, বিষয়টি আমি দেখছি। ওকে একটু বোঝাও বাবা, সামনেই মায়ার ম্যাট্রিক পরীক্ষা, সেই চিন্তা ভাবনা কোনো আছে? পাশ না করে ফেল করলে সোজা ভ্যানওয়ালার সঙ্গে ধরে বেঁধে হলেও বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আমি এই সাপসা বলে দিচ্ছি, তখন হাজার কান্নাকাটি করলেও লাভ হবে না। পাখি দাঁত বের করে হেসে বলে, ভালোই হবে, পুরো গ্রাম ভ্যানে চড়ে চক্কর মেরে জামাই সহ ঘুরবো। আহা কি আনন্দ! তোমার দারুণ প্ল্যান আম্মা, অনেক মজা হবে। দেখছো বাবা কাণ্ড কারখানা, বলদ কাটে কয়, গায়ে লেখা থাকে এই ডানে নিয়ে নত যাচ্ছদের জুড়ি। যেখানে সবাই পড়ালেখা শিখে চাকরিজীবী জামাই যায়, সেখানে কয় কিনা ভ্যানওয়ালা নিয়ে গ্রাম ঘুরবার স্বপ্ন দেখে। আরও কিছু কথা বলে কাজল রেখা ঘরে চলে গেলেন। নওয়াফ সুচালো দৃষ্টি মেরে সূক্ষ্ম চোখে পাখির পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। ডোরাডোরা লং টি শার্ট ও প্লাজো পরনে, গলায় ওড়না ঝোলানো, উঁচু করে মাথার উপরে একটা ঢিলেঢালা খোপা। ফোলা ফোলা মুখটা তাকে বড্ড আকর্ষণ করছে। পাখি ওনার দিকে চেয়ে ঘন ঘন পাপড়ি ঝাপটালো।
উনি পাখির সম্মুখে এসে জিজ্ঞেস করে, এতদিন কই ছিলি? শ্বশুরবাড়ি হাডুডু খেলতে গিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আপনি খেলবেন? দাঁড়া, মজা করা হচ্ছে। লাঠিটা কই রে? ওরে বাপরে! পাখি ছিটকে দু কদম পা পিছিয়ে গেল। পালাচ্ছিস কেন? আশ্চর্য, পালাবো কেন? আপনি বাঘ নাকি সিংহ? অতএব পালানোর প্রশ্নই ওঠে না। ভ্যান চালকরে বিয়ে করার খুব শখ, ইচ্ছা। মানুষের তো কত শখ ইচ্ছা থাকে, তাই না? আমার আম্মার যেহেতু শখ লেগেছে ভ্যান চালকের সঙ্গে বিয়ে দিয়ে যেতে পার, তাহলে সন্তান হিসেবে তার শখটা পূরণ করা উচিত। বড্ড বিয়ের জন্য নাচছিস মনে হয়। নওয়াব ভাই, একটা সত্যি কথা বলি, এই যে পড়ালেখা করার চেয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চা পালা সংসার করা অনেক সহজ, বুঝলেন? তা আপনি বিয়ে করছেন কবে? আপনি যে বুইড়ার বুইড়া, আপনার জন্য দেশে মেয়ে পাবেন কই? তার চেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মন দিয়ে শোনেন। আমাদের নানা বাড়ির পাশের বাড়ির এক লুচি আপা আছে, ওনার স্বামী গত বছর দুইটা গুড়া গাইরা রাইখা ঠাডা পইরা মইরা গেছে। আপনার সঙ্গে তারে অনেক ভালো মানাইবো, একদম পারফেক্ট জুটি। আপনি রাজি হলে আমি ওনার কাছে প্রস্তাব দিতে পারি। উনি কিন্তু আপনাকে অনেক পছন্দ করে। পাখির আম্মা বাঁশের কঞ্চি যাওয়ার সময় ফেলে রেখে গিয়েছিল। নব সেটা তুলে হাতে নিল। পাখির দিকে এক পা করে অগ্রসর হতে হতে শুধালেন, কি বলছিলি যেন, আবার রিপিট কর। সে কি নাও ভাই, আপনি বুইড়ার সঙ্গে সঙ্গে বয়রাও হলেন নাকি? হ্যাঁ, হায় সর্বনাশ! এমন প্রতিবন্ধী পাত্রের জন্য এমন মেয়ে পাবো কোথায়? লুচি আপাও এখন রাজি হইতো না। বয়রা স্বামী দিয়া উনি কি করব শুনি? নব ধেয়ে আসলো। তবে রে? পাখি দৌড়ে হাসতে হাসতে গিয়ে পুকুরে ঝাঁপ দিল। আজ লোকটাকে কায়দা করে বেশ পচিয়েছে। মনটা এখন শান্তি শান্তি ভীষণ হালকা লাগছে। ঘুম থেকে উঠে গোসল করার মজাই আলাদা। মনটা ফকফকা ও চকচকা লাগে। নাফ অজু করতে আসছিল, পাখিকে পুকুরে ডুবতে দেখে গলা ছেড়ে বলে, এক মগ পানি দে তো, অজু করব। কলপাড়ে যান, ওখানে বালতি ভর্তি পানি আছে। দিবি কিনা বল। দেন, মগ দেন। নব শানের ঘাটে সিঁড়ি বেয়ে নিচে নেমে মগ এগিয়ে দিতে নামলো। পাখির মাথায় কঠিন দুষ্টবুদ্ধি চাপল। সে ওনার থেকে মগ ধরার বদলে পুরুষালী শক্ত হাত ধরে আচমকা টেনে পুকুরের মধ্যে এনে ফেলে দিল। এরপরে 32 পাটি দাঁত বের করে বাচ্চাদের নাই খিলখিলিয়ে এসে উঠল। যার ফলস্বরূপ নব ধপাস করে পুকুরের মধ্যে পড়ে গেল। পুরো শরীর ভিজে একাকার, নাজেহাল দশা। অসহায় চোখে পাখির দিকে উনি তাকালেন। পাখি হাসি থামিয়ে তর্জনী আঙুল উঠিয়ে শুধোই, একদম ঠিক আছে, আপনার মতন না কুচু লোকের এমন অবস্থাই হওয়া উচিত। তোকে সামনে পেলে কাঁচা চিবিয়ে খাবো। পেলে তো। উনি সাঁতার কেটে পাখির নিকটে চলে এলেন। ওই স্থানে তেমন বেশি একটা গভীর ছিল না। পাখির সান্নিধ্যে এসে ওর হাত দুটি ভীষণ শক্ত করে চেপে ধরলেন তিনি। এখন কোথায় পালাবি সোনা? ধরে তো ফেললাম। পুরুষালী স্পর্শে বালিকার পুরো শরীর স্থির হয়ে যায়। পাখি অবাক নেত্রপল্লবে তাকিয়ে রইল। এই পুরুষের পুরুষালী স্পর্শ ও আগেও পেয়েছে, তবে এমন অদ্ভুত আকর্ষণ অনুভব কোনোদিন উপলব্ধি করেনি। আজ হঠাৎ কেমন যেন সে নেতিয়ে গেল। নফের নিখুঁত দৃষ্টি কিশোরীর নেতিয়ে যাওয়া শরীরের ওপর স্থির। কিশোরীর অতি সন্নিকটে গিয়ে উৎকর্ণের সঙ্গে মুখবিবর লাগিয়ে ফিসফিসিয়ে বলে, এখন তো পেয়েছি, খাবো তোকে চিবিয়ে চিবিয়ে, কি বলিস? ওনার মুখ্য বাক্য কিশোরীর উৎকর্ণে ঢুকে ঝনঝন করে বাজে। তার পুরো শরীরে আগুন ধরে গিয়েছে বুঝি। এত কাছে উনি, ওনার শ্বাস প্রশ্বাস ওর ঘাড়ের ওপর আছড়ে পড়ছে। কানটা গরম হয়ে উঠল। পুরো শরীর জুড়ে ভয়ঙ্কর প্রলয়কারী ঝড়ের তাণ্ডব। অধর দুটি তত্তর করে কাঁপে। কাঁপা কাঁপা কম্পিত অধর দুটিতে পুরুষালী বৃদ্ধা আঙুল দিয়ে আচমকা উনি ছুঁয়ে দিলেন। কিশোরী চোখ দুটি বন্ধ করে নিল। লোকটার কেমন নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। অধর দুটি এগিয়ে নিয়েও ফিরিয়ে আনলো। নিজের পৌর শক্তি ঠেলে কিশোরীর সান্নিধ্য পেতে মরিয়া হয়ে উঠছে। নিজেকে সামলানো দায়। এত কাছে তার হৃদয় পোড়ানো নারীটি, তবুও তাকে ছুতে কাছে পেতে ভোগান্তি পোয়াতে হচ্ছে। এই কেমন ভয়ঙ্কর পুরানো জ্বালানো প্রেমময় দুষ্টু মিষ্টি যন্ত্রণা। হঠাৎ পাখির সদ্ভিদ শক্তি ফিরে এলো। সে নিজেকে তিরস্কার ভৎসনা করল। ছি, এত অধপতন হলো তোমার! একজন পরপুরুষ তোমার অধরে অধস্পর্শ করছে, আর তুমি প্রতিবাদ না করে উপভোগ করছো। সকল দ্বিধা পরিত্যাগ করে অধর হতে পুরুষালী হাত সরিয়ে দেয় পাখি। চিবুক নিচু করে শুধায়, নওয়াব ভাই, আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, আমি একজন নারী। এখন আর ছোট নেই, যথেষ্ট বুঝ হয়েছে।
অনুরোধ করব যখন তখন আমাকে এভাবে স্পর্শ করবেন না। লোকে ভালো চোখে দেখবে না, শরীরে কলঙ্ক লাগবে। তাছাড়া আমার শরীরের অঙ্গ আপনার ছোঁয়ার অধিকার নেই। দেহ মন আমার ভবিষ্যৎ স্বামীর, সেখানে আপনি একজন পরপুরুষ। আপনি যথেষ্ট বুদ্ধিমান, আশা করি আপনি আমার কথা বুঝতে পারবেন। লম্বাটে পুরুষটি সম্পূর্ণ বাকশক্তিহীন, স্তব্ধ, নির্বাক। হৃদয়ের এক কোণা দাও দাও করে জ্বলে উঠল। কি বলল মেয়েটা? তার ছোঁয়ার অধিকার নেই? তাহলে কার আছে? কোন পুরুষের আছে ওকে ছোঁয়ার, স্পর্শ করার অধিকার? আসুক সেই পুরুষ। ধরনীর বুক থেকে তার নিঃশ্বাসটুকু আমি টেনে নেব। আজই একটা ফয়সালায় বসতেই হবে। মেয়েটাকে সে যথেষ্ট ছোট ভেবেছিল, অথচ মেয়েটা এত বড় হয়ে গেল। বড়দের মতন পাকা পাকা কথা বলতে শিখেছে। এখনই একে খাঁচায় না ভরলে তাকে পরবর্তীতে কঠিনতম ভোগান্তিতে পোহাতে হবে। যত দ্রুত সম্ভব এই বিষয়ে তাকে ভাবতে হবে। একবার কোনো মতে বিয়েটা হলে আর উপায় নেই তার বন্দিনী থেকে মুক্তি পাবার। মুক্তির ডাকে তার সদ্বিদ শক্তি ফেরে। পাখি বলে ডাকতে ডাকতে সে এইদিকেই আসে। মুক্তি ঘাটে আসার আগে নবাব চটপট করে উঠে গেলেন। পাখির পুরো শরীর জুড়ে তখন অজানা শিহরণ নামক অনুভূতিতে হুটোপুটি চলে। ইদানিং কিশোরীর মস্তিষ্ক জুড়ে নাফ নামটা বেশ আটসাট বেঁধে ঝেঁকে বসেছে। তাকে বেশ গভীরে নিয়ে ভাবান্তরে ফেলে দেয়। লোকটা সুদর্শন, তাই হয়তো বারবার চোখে ভাসে। কিন্তু মাঝে মাঝে ওনাকে স্বপ্নেও কিশোরীর দেখা হয়। একদিন তো খুবই জঘন্যভাবে দেখেছে, তাও ওর নিজের সঙ্গে, অতি গভীরভাবে ছুঁতে। ইস, ভাবতেও লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করে। মুক্তি নাফকে ভেজা কাপড়ে দেখে শুধালো, ও মা, এ কি নওয়াব ভাই? আপনি ভিজলেন কি করে? তোদের পুকুরে যে রাক্ষসী একজন জলপরি আছে, আগে বলিস নাই কেন? মুক্তি মুখ চেপে আর চোখে পুকুরের মধ্যে তাকিয়ে খানিকটা হাসলো। পাখির কথা বলছেন? বুঝে নে। নব গা ঝাড়তে ঝাড়তে চলে যাচ্ছিল। মুক্তি পিছু হতে ডাকেন তাকে, নওয়াব ভাই। কিছু বলবি? হ্যাঁ, আসলে আপনি যে পথে হাঁটছেন সেই পথে অনেক কাটা। তাছাড়া পাখি আপনার অনেক ছোট। আপনার আর ওর ভিতরে আকাশ পাতাল তফাৎ। ও অবুঝ, আপনি বুঝদার। আপনাদের বংশ উঁচু, আমাদের মতো নিচু যাদের সঙ্গে আপনাদের ঠিক যায় না। তাই আমি চাই না ভবিষ্যতে আপনি কোনো দ্বিধাদ্বন্দ্বে জড়ান। তুই যেসব চিন্তা এখন করছিস, এসব চিন্তা নওয়াব আরও আগেই করে এসেছে। তাই নতুন করে দ্বিধাদ্বন্দ্বে জড়ানোর মতন কিছুই নেই। আর বংশমর্যাদা, সেটা আমারটা আমি বুঝব। আমি স্বেচ্ছায় জেনে শুনেই আগুনে ঝাঁপ দিয়েছি। সেখানে তো পোড়ানোর যন্ত্রণা পেতেই হবে জেনেও পড়তে এসেছি। তাই হার মানার প্রশ্নই আসে না। বিকাল 5টা নাগাদ। সূর্যিমামা অনেক আগে ঘাপটি মেরে আড়াল হয়েছেন। শুনশান রাস্তা, পথচারীদের আনাগোনা তেমন বেশি একটা নেই বললেই চলে। পাখি পেছনে ব্যাগ ঝুলিয়ে ছুটল ইটের রাস্তা দিয়ে। হাতে তার নারকেলের নাড়ু, খেতে দারুণ স্বাদ। সেথায় কামড় বসিয়ে আশপাশ তাকাতে তাকাতে তালুকদার কোচিং সেন্টারে এসে দুরন্ত চরণে হাজির হলো। ইদানিং এই বাড়ির গেটের সামনে এলে তার বক্ষস্থলে আচমকা কোনো এক নাম না জানা নামক অনুভূতিতে ধুকপুক ধুকপুক করে কেঁপে ওঠে। মনে হয় এই বুঝি রকচটা নাক উঁচু লোকটা ওকে ডেকে উঠল, কিংবা ধমকে উঠল। সুইট পটেটো নামটা ওনারই দেওয়া, প্রায়শই ডাকেন। মনে হলে এমনই কণ্ঠে কেউ একজন ডাকলো। আশপাশ তাকালো, তেমন কাউকে দৃষ্টি জোগালে পড়ে না। আসলে এটা কেবল তার মনের ভ্রম ধারণা ছিল, সত্যিকার অর্থে কেউ ডাকেনি। লোকটা এই সময়ে কালী সন্ধ্যায় এখানে থাকার কথাও নয়। স্বল্প কিছুদিন যাবৎ তার সঙ্গে যা অদ্ভুত কাণ্ড কারখানা করছে, তাতে এটা হওয়া অশোভনীয় নয়। বেশিরভাগ সময় নওয়াব ভাইকে স্বপ্নে দেখে। ওনাকে দেখলে বালিকার হার্টবিট বেড়ে যায়, গলা শুকিয়ে আসে, শিরশির নামক শিহরণে শরীর শিউরে ওঠে। তত্তর করে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যায় অদ্ভুত অনুভূতির হাতছানি। তৎক্ষণাৎ অন্তঃস্থলে বসন্তের হাওয়া বহে। ভালো লাগার শিহরণ অন্তঃকরণে জোরে টালমাটাল। এটা কি তার দোষ, কিংবা কোনো প্রকার রোগ? হ্যাঁ, মন রোগ হবে। খুব খারাপ লোক। কিশোরীকে সর্বনাশের সর্বোচ্চ চূড়ায় নেওয়ার পায়তারা করছে সুঠাম দেহের পুরুষটি। চোখের সামনে এমন সুদর্শন সুপুরুষ প্রতিনিয়ত ঘুরঘুর করলে কোনো বালিকার পক্ষে মন ঘরে ধরে বেঁধে রাখা সম্ভব, কিংবা উপেক্ষা করা যায়? চওড়া বুক, দীর্ঘ পেশিবহুল মস্ত বড় শরীর, লম্বা চোরা ভালোই, সুদর্শনও বটে। হাসলে গালে টোল পড়ে, দেখতে তখন চমৎকার লাগে। কিশোরীর মন জুড়ে যে তারই শিহরণের জাগরণ। সে যে যৌবনে পদার্পণ করা এক কিশোরী, যার মন জুড়ে আবেগের উত্তাল ঢেউ। কিশোরীদের এই 15 থেকে 18 বয়সটা অত্যন্ত খারাপ।
যখন তখন বসন্তের হাওয়া লেগে তাদের মন মানসিকতা পরিবর্তন হয়ে যেতে পারে। জড়িয়ে যায় কত শত কিশোরী অবাধ্য প্রেম নামক সম্পর্কে। কারোরটা পূর্ণতা মেলে, কেউ বা বিরহের সাগরে ভাসে, কারো একতরফা ভালোবাসার মনহীনতায় ভোগে, কেউ বা নব্য প্রেমের সূচনায় পড়ে। তেমনটাই ঘটেছে ওর সঙ্গে। এই যে লম্বাটে সুতুনি পুরুষ লোকটা ঘন ঘন উনি এত কাছে আসে, ওকে স্পর্শ করে, এতে কি তার ভেতরে থাকা অনুভূতি জাগ্রত হয় না? হয়। সে পরিপূর্ণ একজন নারী, তার ভেতরেও অনুভূতি রয়েছে। বোকা নয় সে, বুদ্ধিমান, যথেষ্ট সচেতন। সেগুলি তখন উচ্চরে আসে, কত কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে। গত কয়েকদিন সে অনেক ভেবেছে, ফলাফল শূন্য। মন বলছে নওয়াব ভাইকে তার ভালো লাগে। লোকটা চোখের সামনে থাকলে বসন্তের প্রজাপতি চতুর্দিকে ওড়াউড়ি করে। নিজের তখন অনেক লজ্জা লজ্জা লাগে, গাল দুটি রক্তিম লাল হয়ে আসে। সেটা কি উনি বোঝেন? জানেন কি, কোনো এক কিশোরীর অন্তরে তার জন্য সদ্য জন্ম নেওয়া ভালো লাগামূলক অনুভূতি সৃষ্টি হয়েছে। আপাতত ভাবুকের যন্ত্রণা পরিত্যাগ করে বুকে থুতু ছিটিয়ে সাবধানতা অবলম্বন করে বিসমিল্লাহ বলে সে ভেতরে প্রবেশ করে। নোভা ম্যাডাম আসলেন ঠিক 6টার সময়। এসে আবার আরেক মুসিবত। সে নোট তৈরি করেছিল, ভুলক্রমে তার রুমে ফেলে রেখে এসেছেন। এ আর নতুন কি, নিত্যদিনের ব্যাপার। পাখি হতাশ হলো, সেটা আনতে আবার ওকেই যেতে হলো। বরাবরই মতন হেঁটে দোতলায় চলে যায়। নওয়াব ভাইয়ের পাশের রুমটায় ঢুকে টেবিলের ওপর থেকে নোট নিয়ে আসছিল। আসার সময় গতিপন্থের মধ্যিখানে আচমকা নওয়াব ভাইয়ের রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ উৎকণ্ঠে আসছিল। ভেতরে আরও একজন আছেন। হ্যাঁ, লোকটা ওনার বাবা মেজবান তালুকদার। পাখি দরজার সঙ্গে কান পেতে রাখলো, যদিও তেমন কিছুই শুনতে পাচ্ছিল না, তবু অল্প স্বল্প শোনা যায়। নওয়াবকে সে তখন থেকে একই কথা তার বাবা বারংবার বলে যাচ্ছেন, বুঝিয়ে যাচ্ছেন, অথচ রকচটা ঘাড়তারামি করা স্বভাবসুলভ ছেলেটি ওনার সিদ্ধান্ত মানতে নারাজ। একঘেয়েমি স্বভাব, জেদে অটল স্থির। ওনার বন্ধুর একজন উচ্চশিক্ষিত মেয়ে আছে, দেখতে যেমন স্মার্ট তেমনই সুন্দরী। স্বেচ্ছায় নওয়াবের সঙ্গে মেয়েকে বিয়ে দিতে প্রস্তাব দিয়েছেন। সেটা মুখের ওপর না করে দিল, বলেও এলো যে সে একজনকে পছন্দ করে, বিয়ে করলে সে তাকেই করবে। তা নিয়ে দুই বাপ ছেলের ভেতরে ভীষণ থেকে ভীষণতম কঠিন তর্কাতর্কির পর্ব চলছে। তোমার রুচি এত খারাপ আগে জানা ছিল না। ওই চাষার মেয়ের ভেতরে কি এমন পেয়েছো হ্যাঁ, যাকে ছাড়তেই চাইছো না? সকল মেয়েদের উপেক্ষা করছো। মধু মধু পেয়েছি, শুনেছেন আপনি? দুদিন পর মধু আর থাকবে না, বুঝলে? তোমার মতো কত পাগল দেখলাম মধু খেয়ে ছেড়ে দিয়েছে। নওয়াব নিজের হাতের আঙুলগুলিকে মটমট করে ভাঁজ ভেঙে মুষ্টিবদ্ধ করে রাগ নিয়ন্ত্রণ করে চাইল। এত রাগ হচ্ছে তার, ইচ্ছে করছে ওনার গলাটা সোজা চেপে ধরে জিভটা টেনে ছিঁড়ে ফেলতে। কত বড় কলিজা, নিজের সন্তানকে নিয়ে এমন কুৎসিত মন্তব্য কেউ করে? জঘন্য লোক। বাবা হওয়ার কোনো যোগ্যতা তার নেই, কিন্তু এই মহৎ কাজটা সে করতে পারছে না। লোকটা যে তার মায়ের স্বামী, কিছু করলে তার মা বিধবা হয়ে যাবে। তার মায়ের জন্য কতবার লোকটাকে কেবল ছাড় দিচ্ছে, নয়তো লোকটার স্থান এতদিনে 3.5 হাত মাটির নিচে থাকতো। তপ্ত শ্বাস ফেলে মেজবান তালুকদার ফের বললেন, বুঝেছি তোমার কচি মেয়ে চাই, তাহলে তোমার মামাতো বোন সিমিরানকে দেখো, যেমন সুন্দরী তেমন স্মার্ট, স্টুডেন্টও ভালো, চাইলেও ওকে বিবাহ করতে পারো, তাতে আমার আপত্তি নেই। এতগুলো না হলে আমি হোটেল বুক করে দিচ্ছি। কচি কচি সুন্দরী মেয়েরা প্রতিদিন তোমার কাছে পৌঁছে যাবে। মাই সান, এনজয় করতে যত খুশি, তবুও একজন চাষার মেয়ে না মুখে নিও না, লোক সমাজে মুখ দেখাতে পারবো না। নব টি টেবিলের ওপর লাথি মেরে টেবিলের কাজটি ভেঙে ফেলল। ভাঙা কাজটি মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে ফ্লোরে ভেঙে চুরে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। এতে ছেলেটা দমল না, ড্রেসিং টেবিলের আয়না লাথি মেরে ভেঙে ফেলল। খানিকটা পাও কাটল, রক্ত বেরিয়েছে, তবু ওর ক্রোধান্বিত গতি থামে না। হিসিস করে মেজবান তালুকদার ছুটে আসলে নব পিছিয়ে যায়। ছুবে না। রক্ত বেরোচ্ছে তো। বেরুক। কার জন্য এত রক্ত ঝরাচ্ছ? ওই 2 পয়সা মেয়েটার জন্য, যার যোগ্যতাও নেই তোমার বাসার মেইড হওয়ার। ওদের ঘর দেখেছো? ওর চেয়ে আমার কিচেন অনেক বড়। ও বুঝবে তোমার ভালোবাসার মূল্যায়? হাসালে ছোট লোক তোমাকে না, তোমার টাকাকে ভালোবাসবে। নব উচ্চস্বরে কক্ষ কাঁপিয়ে চিৎকার করে উঠল, মেজবান তালুকদার আর একটা শব্দ করলে ভুলে যাব আপনি আমার মায়ের স্বামী। গায়ে হাত তুলবে? এটাই এখন বাকি আছে তোমার। বাবাকে তো বাবার জায়গা থেকে সে কবেই সরিয়ে দিয়েছো। নাফ ওনার কথায় পাত্তা দিল না, না তোয়াক্কা করলো কিংবা উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো। জানে লোকটা হিংসুক, লোভী, অহংকারী। বলে কয়ে লাভ নেই। রাগের বই প্রকাশের প্রভাবে ঘন ঘন শ্বাস ছাড়ে সে।
ভয়ঙ্কর রেগে আছে। চোখ দুটি থেকে উত্তাপ ছড়ায় যেন। মেজবান তালুকদারও ভয় পেলেন। জানেন ছেলেটা হয়েছে একদম তার বাবার ফটোকপি। তার বাবাও ঠিক এমন রাগকে কন্ট্রোল করতে পারত না। ভাঙাভাঙি মারামারিতে ওস্তাদ ছিলেন, আবার পরিস্থিতি বুঝে সবকিছু কন্ট্রোল করার ক্ষমতা ছিল। ঠিক যেন নফ তারই স্বরূপ। পাখি আটকে উঠল, কিছুই তেমন শুনতে পেল না, একটু আধটু বুঝলো ভেতরে ভয়ঙ্কর কিছু হচ্ছে। ওনার বাবা বিয়ে ঠিক করছে, উনি রাজি না। কেবল কাচের ঝনঝন ছাড়া আর কিছুই শুনতে পেল না। নব তর্জনী আঙুল তুলে ওর বাবা মেজবান তালুকদারকে শেষ একবার কঠিন হুঁশিয়ারি দেয়। একটা কথা, নিজের চরিত্রের মতন আমাকে কখনো মনে করবেন না। নওয়াব ডোবায় মুখ ডোবায় না। তার রুচির এতই দুর্ভিক্ষ পড়েনি। আর কি বললেন যেন, রোজ কচি ভার্জিন মেয়ে এনে দিবেন? হাসালেন আমায়। আপনি সুন্দরী, অপরূপা, রূপসী, অপসনা নারী। রোজ কেন, 1000টা মেয়ে যদি ঘন্টায় ঘন্টায় এনেও দেন, তবুও আমার চাষার মেয়েটাকেই লাগবে, যাকে হৃদয় শোপে ভালোবেসেছি, তাকেই দেহ মন সব দিব। নেক্সট টাইম আমার লাইফের কোনো ডিসিশন যেন আপনাকে না নিতে দেখি। আর হ্যাঁ, এসব আলতু ফালতু প্রস্তাব আমার সামনে পুনরাবৃত্তি করবেন না, তাহলে মেয়ের বাপসহ মেয়েকেও পিটিয়ে আসবো। কথাগুলো বলে ছেলেটা আচমকা দরজা টানতে বেরিয়ে আসতে চাইল। তার আগে পাখি দরজা টানের সঙ্গে হ্যাচকা টানে হিচকে নওয়াফের বুকের সঙ্গে বাড়ি খেয়ে ভারসাম্য বজায় রাখতে না পেরে মেঝেতে পড়ে গেল। মেজবান তালুকদার চোখ ছোট ছোট করে ফেললেন, ভ্রু কিঞ্চিত করে বললেন, এই ছোট লোকটা এখানে কি করছে? নফ ওনার দিকে তাকিয়ে চোখ রাঙালো। ফের পাখির দিকে ফালফাল করে কতক্ষণ ওই উজ্জ্বল শ্যামবর্ণ মুখটার দিকে তাকিয়ে আচমকা ওকে টেনে দাঁড় করিয়ে শুধালো। তুই এখানে কি করছিলি? পাখি ধরা পড়ে থতমত খেয়ে উঠল। ওই নোভা ম্যাডাম নোট আনতে পাঠিয়েছিল। তাহলে নোভা ম্যাডামের কক্ষ কি এটা? ওর ধমকে পাখি ধরফড়িয়ে লাফিয়ে উঠল, লজ্জায় মাথা নিচু করে রাখে। ফের লোকটা রাগান্বিত শক্ত চিবুকে শুধালেন, ছোট মানুষ কি তুই? বুঝিস না কোনটা ওনার কক্ষ? যা, বেরিয়ে যা বাড়ি থেকে। আর যেন এই বাড়ির চৌকাঠেও তোকে না দেখি, একদম জানে মেরে ফেলবো। নফের চিৎকারে পাখি ভয় পেয়ে উঠল। মনে মনে ভীষণ কষ্টও লাগলো। সে হনহনিয়ে বেরিয়ে গেল। চোখে একমন অশ্রুতে টলমাটাল, গাল গড়িয়ে তা পড়ে গেল। হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। এই প্রথমবার নওয়াব ভাই ওর সঙ্গে উচ্চস্বরে ধমক দিয়ে কথা বলল। আগে জোরে ধমকাতেন, তবে এমন করে নয়। ও দেখেছিল লোকটা যখন আজ ওকে প্রশ্ন করে জেরা করছিল, তখন লোকটার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছিল, আগুন। ও তো কোনো দোষ করেনি, তাহলে ওকে কেন অমন করে ধমকি মারল? এই লোকটার জন্য নাকি ওর মনে অনুভূতি জন্ম নিয়েছিল। ছি, গুলি মারি তোর অনুভূতি। কানে ধরছি, ওনার দ্বারে কাছে আমি আর যাচ্ছি না। ওনাদের অহংকার মার্কা অট্টালিকা থেকে তাদের টিনের ঘরই সুন্দর। তাদের ঘরে ঢুকতে হলে দুপাশে ফুল গাছ আর সবজির বাগান পড়বে, মাঝখান দিয়ে মাটির রাস্তা। সে একটি ফুলের বাগান তৈরি করবে ভেবেছিল। ওনাদের বাড়ি থেকে 1000 গুণে তাদের বাড়ি সুন্দর, কারণ সেখানে তার আব্বার মতন একজন লোক আছে, যে তাকে সারাক্ষণ আগলে রাখে, ভালোবাসে। মা বলে কি সুন্দর ডাকে, ওই ডাক উপেক্ষা করার মতো নয়। এত ওনাদের চেয়ে পাখি বড়লোক। নিচে মিচে নিজেকে সান্ত্বনা দিয়ে নিজের চোখের জল মুছে কোচিংয়ে ঢুকে পড়ল। গতকাল শুক্রবার ছিল, সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারেনি। ওই দিন কারণবশত বন্ধ ছিল, তার পূরণ আজকে করা হলো। নোভা ম্যাডাম ক্লাসে শেষ করে কয়েকজনকে নাম লেখাতে বললেন। যারা ভালো গান নাচ পারে তারা নাম লেখালো। এশারের আজানের পর অনুষ্ঠান শুরু হলো। আবু স্যার আর নোভা ম্যাডাম পাশাপাশি বসা। পাখির মন খারাপ, ইচ্ছে গানে নাম লেখায়নি। তার যেই গলা, গান শুনলে লোকে নির্ঘাত হার্ট অ্যাটাক করে মরবে। তবে সে পাখিকে লিখাতে বলেছিল। মেয়েটা যা গায় না, অমায়িক। ঠিক মতো রিয়েলাইজ করলে এতদিন নাম করা একজন সঙ্গীত শিল্পী হতে পারত, কিন্তু পাখি লেখালো না। ইচ্ছে গাল ফুলিয়ে বসে রইল। সকলের গান শেষ। নোভা ম্যাডাম ইশারায় পাখিকে দাঁড় করালো। সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো, তুমি করনি কেন? আমার জানা মতে উদয় স্কুলের ভিতরে সবচেয়ে ভালো গান করো তুমি। ভাগ্যক্রমে 2বার সুযোগ হয়েছিল তোমার গান শোনার, আজ শোনাবে তুমি? বেঞ্চে বসা সকলে হাততালি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম পাখি অনেক সুন্দর গান পারে, ওকে বলেন না দুটো গান গাইতে। নোভা ম্যাডাম হাসলেন। কি গো পাখি, গাইবে না গান? শোনাবে না আমাদের? পাখির মনটা ভালো নেই।
তবু পছন্দের ম্যাডামের রিকোয়েস্টে সে ফেলতে পারল না। বেঞ্চ থেকে উঠে গিয়ে নোভা ম্যাডামের পাশে দাঁড়ালেন। দৃষ্টি ছাদের দিকে রেখে কাজী নজরুল ইসলামের একটি সঙ্গীতের সুর শুরু করলো। কারা রইল হুকাপাট ভেঙে ফেল, করলে লোপাট রক্ত জমাট শিকল পাশান, ওরেও তরু নিশান, ওরেও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো ক্লাস রুম জুড়ে শত শত হাতের কলধ্বনি মুখরিত। কেউ কেউ বেঞ্চের ওপর হাত দিয়ে শব্দ করে 2 আঙুল মুখে ঢুকিয়ে শীষ বাজায়। আশপাশের ক্লাসগুলি তখন ছুটি হয়েছে। ওরাও এসে এই ক্লাস দখল করে বসতে লাগলো। কয়েকজন স্যার ম্যাডামরাও ঢুকে পড়েছে। পেছনের দরজায় নাওয়াফকে দেখা গেল। দরজার সঙ্গে পিঠ ঠেলিয়ে আড়াআড়িভাবে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছেন। মেয়েটা এত চমৎকার গায়, এই প্রথম ওর শোনা গান। সত্যি অসাধারণ ছিল। পাখির বেশ লজ্জা লাগলো ওনাকে দেখে। সে লজ্জায় চোখ তুলতে পারছে না, আবার মেজাজেও খারাপও লাগলো। সঙ্গে মন খারাপও যোগ হয়েছে। অমন করে ধমক মারার জন্য নোভা ম্যাডাম বসা থেকে উঠে এলো। এসে পাখির ললাটে ঠোঁট ছুঁয়ে দিল। পাখি অবাক হয়ে তাকিয়ে রইল। বিনিময়ে উনি মুচকি আসলেন। পাখিও বিনিময়ে স্বল্প হাসল। তোমার গান শোনার সৌভাগ্য 2 বার হয়েছিল, আজ নিয়ে 3 বার। চমৎকার গাও তুমি। এত অল্প বয়সে এত সুন্দর ট্যালেন্ট, সত্যি অসাধারণ। একটা প্রশ্ন, তুমি কি নোবেলকে ফলো করো? যে কয়টি গান এ পর্যন্ত শুনেছি সব কয়টি নোবেল গেয়েছিল। আসলে তেমন নয়, ওনাকে ফলো করি না, তবে ওনার বিরাট বড় ভক্ত ফ্যানও বলা যায়। ওনার গান আমার ভীষণ প্রিয়। নোবেলের গান আমারও ভালো লাগে। আরেকটা কথা, তোমাকে বেশিরভাগ দেশের গান গাইতে দেখা যায়। কোনো একটা রোম্যান্টিক গান গাচ্ছ না কেন? রোম্যান্টিক গান পছন্দ নয় নাকি? না না না, তেমন নয়। বড় বড় বাবার বয়সী শিক্ষকদের সামনে বসে রোম্যান্টিক গান গাইতে ভীষণ লজ্জা করে। কিন্তু আমাকে যে শোনাতে হবে পাখি, মোটেও না বলবে না। এই গানটা শোনালে আমার পক্ষ থেকে তোমার জন্য থাকবে একটি চমৎকার উপহার। নাও শুরু করো। পাখি কেন জানি মুখের ওপর না বলতে পারল না। একে তো পছন্দের ম্যাডাম, তার উপর উনি ওর মুখে গান শুনতে চাইছেন। মুখের ওপর না বলে সে কি করে? কেমন দেখায় ব্যাপারটা। কেবল একটা গানই তো, আর কিছু চায়নি। সে সাহস করে নিল। ওইদিকে তৃষ্ণার্ত প্রেমিক তার সুচালো দৃষ্টিজোড়া তাক করে রাখে শখের নারীটির উপর। পাখি আর চোখে একবার লম্বাটে দীর্ঘপেশী পুরুষটির দিকে তাকায়। অমন তীক্ষ্ণ দৃষ্টিজোড়া দেখে ও ছটপট দৃষ্টির শক্তি নামিয়ে নেয়। শুরু করে তার পছন্দের একটি গান। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। গান শেষ হলো। সকলে আনন্দে উদযাপনে শত শত হাতের ধ্বনিতে পুরো ক্লাসময় কাঁপিয়ে তুলল। নোভা ম্যাডাম পাখির দিকে একটি উপন্যাস আর একটি পেন এগিয়ে দিলেন। তোমার গান আমার হৃদয় ছুঁয়েছে। এত সুন্দর গাইবে ভাবতেই পারিনি। সালমান শাহের প্রতিটি গান, ছবি দুটোই আমার ভীষণ ভালো লাগে। তোমার জন্য সামান্য উপহার, একটি উপন্যাস বই, অপরটি পেন। এই পেন কোনো সাধারণ পেন নয়, এটার ভিতর 10 রকমের কালারের কালি দেখতে পাবেন। আমার চাচু আমাকে উপহার স্বরূপ দিয়েছিল, আজ আবার আমি তোমাকে দিলাম। ধন্যবাদ ম্যাডাম, আপনার এই উপহার আমি সযত্নে তুলে রাখবো। আবুল স্যার বললেন, অসংখ্য সুন্দর গেয়েছো পাখি, তবে শুধু ম্যাডামের মন জয় করলেই হবে না, এবার আমাদেরও মন জয় করো। একটি বিরহের গান গাও। আসলে তোমাদের ম্যাডাম আমার ভালোবাসা বুঝে না, বুঝলা? নোভা মুখ চেপে হাসি থামিয়ে কটকট করে তাকায়। আবুল স্যার গা ছাড়া ভাব নিয়ে তাকে পাতা দেয় না, তবে অদর কামড়ে মুচকি মুচকি হাসেন। পাখি আমতা আমতা করে। স্যার, আজকে আর নয়, আবার অন্য একদিন। সকলে চেপে ধরল, বিশেষ করে আবুল স্যার। না না না, আমার ছাত্রীদের মুখে না শুনবো না। আচ্ছা, সঙ্গে আমিও সুর তুলে দিচ্ছি। ইচ্ছে তুমি গিয়ে তোমাদের নাওয়াব স্যারের গিটারটা নিয়ে এসো, কেমন? ইচ্ছে মাথা নাড়িয়ে বোঝায়। কিছুক্ষণ পর সে গিটার নিয়ে আসে। আবুল স্যার গিটার বাজিয়ে সুর তোলেন। ইশারায় পাখিকে বলে, এরপরে তুমি। আমায়
এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দিওয়ানা রে দিওয়ানা, মন জানে আর কেউ জানে না, মন জানে আর কেউ জানে না। আবু স্যার নামলেন, ইশারায় পাখিকে শুরু করতে বললেন। পাখি ফের শুরু করলো, যদিও গান গাইতে আসতে আর ভীষণ ভীষণ বিরক্ত লাগছে, তবুও কিচ্ছু করার নেই, পরিস্থিতির শিকার। সে দু চোখ বন্ধ করে সুরের ছন্দে হারিয়ে যেতে লাগলো। অধরে অধরে চলল সুরের ছন্দমালা। সকলে গান শুনে মুগ্ধ। এবার আর কেউ হাততালি দিল না। সকলকে নিষেধ করা হয়েছে, এত শব্দ হলে আশপাশের মানুষের সমস্যা হতে পারে, তাই মুখে বরঞ্চ মার হাবা বলতে বলেছিল। সকলে সেটাই বলল, মার হাবা মার হাবা মার হাবা। আবু স্যার উঠে এলেন। আজ তুমি আমার মনটাকে পুলকিত করে দিয়েছো। আমার তরফ থেকে সামান্য এই ডায়েরিটি। সামান্য হলেও এর মূল্য আমার কাছে অনেক বেশি। গুড গার্লস, দোয়া করি ভবিষ্যতে আরো ভালো কিছু করো। পাখি চলে যাচ্ছিল। আবুল স্যার ইশারায় ওকে দাঁড় করালো। নাফকে ডাকলো। এই যে নায়ব স্যার, এই দিকে আসুন। বেশ দর্প করে পকেটে হাত ঢুকিয়ে বড় বড় লম্বাটে কদম ফেলে দীর্ঘপেশী পুরুষটি ছুটে আসে। বিনা পয়সায় এত সুন্দর গান শুনলেন, ছাত্রীকে উপহারটুকু কিছু দিন। দেওয়ার মতন আমার কাছে আপাতত তেমন কিছুই নেই। ও মা, এসব কি বলেন? এত পয়সার মালিক আপনি, নেই কিছু মানে কি? আসলে আমরা কি বলবো? নাফ অধর বাঁকিয়ে খানিকটা হাসলো, এরপরে পাখির সন্নিকটে এগিয়ে যায়। এই মুহূর্তে আমি পথের ফকির, কেবল মন থেকে দোয়াই করতে পারি। লোকটা পেশিবহুল হস্তটা বালিকার মাথায় রাখলো। অদ্ভুত এক ভালো লাগা অনুভূতিতে পাখির দৃষ্টিচোরা বন্ধ করে নিল। লোকটা বিড়বিড় করে ওর মাথার উপরে ফু দিল। সঙ্গে সঙ্গে কিশোরীর মাথা থেকে কাপড় সরে পড়া ধরল। তার আগে সুতনু পুরুষটি ছো মেরে কাপড় ঠিক ঠিক করে দিয়ে সরে গেল। নিখিল পেছনের দরজায় উঁকি মেরে বিষয়টি দেখল। আসলে সে এসেছিল নাফের কাছে, ওকে নাকি জরুরি তলফে ডেকেছিল। এসে শুনলো কোচিংয়ে আছে, তাই বিলম্বনা না করে চলে আসলো। এসে পুরো দৃশ্যটি উপভোগ করলো। কোচিং ছুটি হয়েছে। নাফের সঙ্গে নিখিলের দেখা হলো ঠিক লাইব্রেরির সামনে। তা ব্রাদার কি দোয়া করলেন শুনি? নাফ হামি দিতে দিতে শুধায়। বড়দের দোয়া শুনতে নেই পিচ্ছি, যাও ফিডার খাও। নিখিল গা ছাড়া ভাব নিয়ে কতক্ষণ হাঁটে, আচমকা ছুটে এসে বলে ওঠে, ইয়ার কি মারছিস? ফিডার খেয়েই বড় হয়েছি, বল না কি দোয়া করলি? শুনবি? শোন। হে রাব্বুল আলামিন, জলদি ওই জঙ্গলি মাইয়াডারে মেজবান তালুকদারের একমাত্র পুত্রের অর্ধাঙ্গিনী বানিয়ে দাও, আমিন। তিনি নিখিলের মাথায় আলতো থাপ্পড় মেরে শুধায়, বল সুম্মা আমিন। হ্যাঁ হ্যাঁ, সোম্মা আমিন। তোর দোয়া ধর কবুল, এখন মিষ্টি খাওয়া। মিষ্টি আমার কাছে না, মুক্তির কাছে যাস। প্রতি মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় যত মিষ্টি খেতে চাস সব ফ্রি, কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না। না না, ধন্যবাদ দিতে হবে না, জনগণের সেবা করাই আমাদের ধর্ম। আসি। নিখিল পুরাই বেকুব হয়ে গেল, বিড়বিড় করে শুধায়। খালাই কামডা করলো কি? নাফ দূর হতে কয়েকবার পাখিকে দেখলো একা একা দাঁড়িয়ে থাকতে। কাহিনীটা কি জানতে সে অতিক্রম হয়। ততক্ষণে ওনাকে এইদিকে অগ্রসর হতে দেখে পাখি দ্রুত পা চালিয়ে গেট হতে বেরিয়ে অন্ধকারে ছোটে। আকাশ কালো হয়ে বাতাস বইছে, ওইদিকে বজ্রপাত পড়ছে। রাস্তার ধুলোবালি সব উড়তে শুরু করে দিয়েছে, ঝড় হবে বোধহয়। এর ভেতরে হয়েছে আবার লোডশেডিং, রাস্তার ল্যাম্পপোস্টগুলিও বন্ধ। ও অপেক্ষা করছিল রাব্বার, উনি তো আসলেন না, উল্টো সকালে চলে গিয়ে পুরো রাস্তা ফাঁকা। এখন ওর একা একা অন্ধকারে হাঁটতে ভীষণ ভয় করছে। তাছাড়া গ্রামের রাস্তার দুপাশে লম্বা লম্বা গাছ, যা ওর নিকে প্রেতাত্মার ন্যায় ঠেকে। ভয়াতর মনে এক বুক সাহস সঞ্চয় করে ধুধু অন্ধকারে হাঁটে। আচমকা পেছনে পুরুষালী প্রতিমূর্তির উপস্থিতি টের পায়। পেছনে তাকাবে তার আগেই পুরুষালীর গাম্ভীর্য গলা ভেসে আসে, সামনে হাঁটতে থাক, আমি আছি, ভয় পাস না। কি সুন্দর কথা, আস্থা ভরসা দিলেন। আমি আছি তো, ভয় পাস না। ইস, কিশোরীর মুখটা নাজুকের ভরে উঠল। অকুলে মন খারাপ হয়ে গেল। ওনাকে নিয়ে সে এসব কী ভাবছেছি? লোকটা ওকে অপমান করেছিল, সেসব কি সে মাথা থেকে ঝেড়ে ফেলে দিল? অতপর ওনাকে সম্পূর্ণ এড়িয়ে বড় বড় পা ফেলে এগিয়ে যায়, যাতে উনি ওর নাগাল না পায়। তখনই মুষলধারা বৃষ্টি শুরু হলো, অথচ এখনও অর্ধেক পথ বাকি।
নফ পাখিকে থামতে বলল। গলা ছেড়ে হাঁকে। সামনে টং ঘর আছে, ওখানে দাঁড়া। বৃষ্টি কমলে আমি বাড়ি গিয়ে দিয়ে আসবো। পাখি দাঁড়ালো না, শুনলো না ওনার কথা, সম্পূর্ণ এড়িয়ে নিচুমুখী হয়ে চলে যাচ্ছিল। অমনি কোথা থেকে ছুটে এলো শক্তপোক্ত পুরুষটি, এসে ছো মেরে ওকে তার দিকে ফিরিয়ে নিয়ে মুখটা উঁচু করে তুলে ধরল। এত জ্বালাস কেন আমায়, মনচোরা পাখি? একটু কথা শুনলে খুব বেশি ক্ষতি হতো। পাখি চোখ তুলে পুরুষালী চোখ দুটির সঙ্গে মিলালো। অমনি সমস্ত শরীর শিরশির করে কেঁপে উঠল। কেমন আফিমের মতো নেশালো ওই চোখ, তাকে যেন চুম্বুকের মতো টানে। কিশোরী জলদি চোখ নামিয়ে নেয়। নফ এক প্রকার ওর হাতের কনু ধরে টেনে টেনে ছাউনির মধ্যে নিয়ে আসে। ভাগ্যিস টংঘর বন্ধ ছিল। লোকটা মাথা ভিজে গেছে। সে হঠাৎ করে পাখির ওড়নার কোনা ধরে চুল মুছতে লাগলো। কিশোরী হতবাক নির্বগ, সচেতন মনোমস্তিষ্কে ভরকে গেল। দিন দিন লোকটা তার সাহসের নমুনা দেখিয়ে যাচ্ছে, অথচ সে চেয়ে কিছুই বলতে পারছে না। মনের এক কোণে যে সবে ভালো লাগার সুপ্ত অনুভূতির বীজ জন্ম নিয়েছিল, তবুও তার কঠোর হওয়া কঠিন। যদিও এমন তেল জল সম্পর্ক আকাশ পাতাল তফাৎ, সেজন্য এই ক্ষণিকের মোহ তাকে পরিত্যাগ করতে হবে, যাতে পরিবর্তে এই মোহ তার পরিবারের সম্মানহানির বাধার সম্মুখীন হয়ে না দাঁড়ায়। তাকে স্ট্রং থাকতে হবে। সে তার বাবা মায়ের মুখে কালি দিতে পারবে না। লোকে তার বাবাকে তার জন্য মন্দ কথা বলবে, শোনাবে, সে হজম করতে পারবে না। তাতে যদি তার নিজেকেই কুরবানি করতে হয়, তবুও সে প্রস্তুত। সবে জন্ম নেওয়া অনুভূতিকে সে এক কোণে অবহেলা অব্রাজ্ঞ করে ছুঁড়ে মারল। মনকে কঠিন পাথর করে রাখল। অন্ধকারে লোকটাকে দেখা যাচ্ছে না, তবে তার ঘন ঘন নিঃশ্বাসের গতি মাপা যায় এবং স্পষ্ট কানে আসে। ওর প্রশ্ন, আচ্ছা পুরুষরা কি অমন ঘন ঘন নিঃশ্বাস নেয়? আচমকা পাখির মনে হলো ওর পাশে কোনো এক জীব ফোঁসফোঁস করছে। হঠাৎ মনে অজানা ভয় চেপে বসলো। যে লোকটা থেকে 2 হাত দূরে ছিল, এখন সেই লোকটার অতি সন্নিকটে গিয়ে বলে, নওয়াব ভাই, বল। আপনার হাতে ফোন আছে? কেন, কাউকে ফোন করবি? না, ওখানে কি যেন ফোঁসফোঁস শব্দ করছে, একটু লাইট মেরে দেখুন না কি আছে। উনি ফোনের টর্চ অন করলো। অমনি দৃষ্টিতে সরীসৃপের ছবি দৃশ্যমান হয়। পাখি আটকে উঠল। লোকটার বুক ছুঁই ছুঁই হয়ে দাঁড়িয়ে পড়ে। আর একটু আগালে নেহাত তার বুকের মধ্যে ঢুকে পড়বে। না, টর্চ ভালো করে মেরে দেখতে পায় সাপটা আসলে কি সাপ। এমন অদ্ভুত সাপ সে কখনো দেখেনি। ধীরে ধীরে সাপটা ওদের দিকে আসে। পাখি এবার ওনার বুকের সঙ্গে একেবারে লেগে গেল। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। তার ভয় পাওয়ার প্রাণীদের মধ্যে বিচ্ছু, সাপ, কুকুর, জোক, রাজহাঁস এগুলোকে একটু বেশিই ভয় পায়। সেই ভয়ঙ্কর প্রাণীকে অসময়ে আসতে হলো। লোকটার ঘন ঘন নিঃশ্বাসের গতি ওর ঘাড়ের ওপর আশ্রে পড়ছে। তাতে যেন দেহ অবসর উপক্রম, উত্তপ্ত লাভা পুরো শরীর। হঠাৎ লোকটা ওর কোমর চেপে ধরে উঁচু করে তোলে। সে আটকে উঠল। কিছু বলবে তার আগেই ওর 2 পা নওয়াফের পিঠের পেছনের দিকে নিয়ে করে তুলে ধরল। পাখিকে ফিসফিস করে বলল, আমার জুতার দিকে চেয়ে দেখ, ঠিক জুতার পাশে আছে সাপটি। আর একটু হলে তোর পা পেঁচাতো। ভাগ্যিস তার আগে তোকে তুলে ফেলছি। পাখি কি বলবে, বলার মতন শব্দটা মুখে নেই। এত কাছে লোকটা, ওর গলা অবরুদ্ধ, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা। দুজনের নিঃশ্বাসের গতি একসঙ্গে পড়ে। উনি সাবধানে সাপটিকে পাশ কাটিয়ে অন্যত্র গিয়ে দাঁড়ায়। ততক্ষণে সাপটি রাস্তার পাশ দিয়ে নেমে গিয়েছে। নওয়াব হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু কিশোরীর তো পুরো শরীর জুড়ে মরণ যন্ত্রণার বান শুরু হলো। পুরো দেহ জুড়ে উত্তপ্ত। নওয়াব ওকে নিচে নামায়। ঠিক আছিস তুই? পাখি হাঁপায়। ধকধক করে হৃৎপিণ্ডের গতিবেগ চলে। মাথা নাড়িয়ে বোঝায়, সে ঠিক আছে। পাখি, হুম। তুই কি আমার উপর রাগ করেছিস? কেন? এই যে তোকে কোলে তুললাম, আমি তোকে তখন উঁচু করে না তুললে সাপ বাবাজি এতক্ষণ তোকে আদর আপ্যায়ন করতো। পাখি মুখ চেপে হাসে। লোকটা ফোন হাতে তুলে টেপে। বৃষ্টি তখনও থামেনি। এমন ঝুম বৃষ্টিতে 2জন প্রাপ্তবয়স্ক পুরুষ নারী আটকে আছে, তাও কোনো এক টং ঘরের ছাউনিতে। পাখি নওয়াবের পাশাপাশি দাঁড়ানো। বজ্রপাতের ধ্বনির সঙ্গে সঙ্গে পাখি কেঁপে ওঠে। নওয়াব ওকে আড়াল করে রাখলো। আমার বুকের সামনে দাঁড়িয়ে থাক, তাহলে বজ্রপাতের আলোর ঝলকানি তোর চোখে লাগবে না। ওর বড্ড বলতে ইচ্ছে করলো, আমার জন্য এত ভালো মানসিকতা, ব্যাকুলতা, আকুলতা কেন দেখাচ্ছেন নওয়াব ভাই? আপনাকে আমি ঠিক বুঝতে পারি না। একবার মনে হয় আপনি আমাকে পছন্দ করেন, আবার মনে হয় না পছন্দ করবেন। আমাকে আপনি কোন দুঃখে পছন্দ করতে যাবেন? চলাচলহীন একটা মেয়ে, যার সৌন্দর্য বলতে কিছু নেই। আমি চাইও না কখনো আপনার আর আমার মধ্যে কোনো ধরনের সম্পর্ক হোক,
কেননা বংশ দেখে বিয়ে করা নাকি উচিত। সেই দিক দিয়ে হলে আপনারা উচ্চ বিলাসী লোক, সেখানে আমরা মধ্যবিত্ত গরিব মাত্র, সম্বন্ধ মেলে না। মুখে বলল, নাওফ ভাই, আপনি কি পাশ করছেন? অসময় এমন অদ্ভুত কথা শুনে ওর মেজাজ চটে গেল। বিয়া পাস করছি শুনেছিস? ও মা, কংগ্রাচুলেশন। তা হতভাগীটা কে? না মানে আপনার বউয়ের কথা বলছি, ওনার নাম কি? সর্বনাশী। ছে, সর্বনাশী আবার কারোর নাম হয়? লোকটা খ্যাপা ষাঁড়ের মতন ছুটে এলো, ওর গাল দুটি শক্ত দু হাতে চেপে ধরল। কিশোরী ভাষা ভাষা নয়নে দৃষ্টি মিলিয়ে বলে ওঠেন, তুই এত অবুঝ কেন পাখি? সত্যি কি আমার চোখের ভাষা বুঝিস না? আমি তো ভাষা বিশেষজ্ঞ নই। পটপট তো ঠিকই করতে পারিস। লোকটা ওর গাল ছেড়ে দিয়ে ঠিক ঠিক হয়ে দাঁড়ালো, গলা ছেড়ে 2 লাইনের একটি গান ধরে। বৃষ্টি রে বৃষ্টি আয়না ঝেপে, ফিরে যাব না আজকে ঘরে। পাখি ওনাকে মাঝপথে দাঁড় করিয়ে শুধায়, যা বাবা, আমি এখানে বসে বসে মরছি বৃষ্টি কখন থামবে বলে, আর আপনি বাড়ি ফিরবেন না বলে পরিকল্পনা মোতাবেক গান গাইছেন। ছে, না 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 ভাই, দোহাই আপনার, এমন গান গাইবেন না। এমনিতেই বৃষ্টি কখন থামবে জানি না, তার উপর আপনি প্যারা দিয়েন না। পাখি আমার হাতটা কয়েকদিন যাবৎ ভীষণ নিষ্পিস করছে। অনেক দিন যাবৎ ব্যায়াম করা হয় না। তুই কি চাস আমি তোরে দিয়া শুরু করি? নিশ্চয়ই চাস না। তাহলে ভদ্র মেয়ের মতন থাক, মোটেও বিরক্ত করবি না। পাখি ভেঙচি কাটলো, বেঞ্চের ওপর গিয়ে পা উঠিয়ে বসলো। তখন শুনলো লোকটা বৃষ্টির সঙ্গে তাল মিলিয়ে ফের গান গাইছে। প্রাণবন্ধুরে, আমি তোমায় পাবো বলে এহ জনম যাই বিফলে, প্রেমভাসী লইয়া গলে হইল কি যন্ত্রণা। যে যাহারে ভালোবাসে রে বন্ধু, ব্যবহারে যায় চেনারে যায় জানা, মন জানে আর কেউ জানে না। পাখি আশ্চর্য হয়ে গান শুনলো। তাকে কপি করছুনি? কপিবাজ একটা। এমন কেমন গান? না আছে আগা, না আছে মাথা, না আছে আগা, না আছে গোড়া। শুনতে ভালোই, তবে খাপছাড়া। একটা জিনিস উপলব্ধি করলো, গানটা যে ওকে শুনিয়ে শুনিয়ে লোকটা গাইছে। বুকটা তৎক্ষণাৎ ছ্যাদ করে ওঠে। হামি দিয়ে অবাধ্য অনুভূতি আড়াল করে চোখ বন্ধ করে ঝিমোয় সে। মনে মনে বিড়বিড় করে, কখন যে মরার বৃষ্টি থামবে। তখন ছাতা হাটে টর্চ নিয়ে স্বাধীনকে আসতে দেখলো। অমনি পাখি ঝটপট জুতো পরে বেরিয়ে গেল। নাফ বিড়বিড় করে, অকৃতজ্ঞ একটা, ওকে সঙ্গ দিতে এত দূর ছুটে চলে এলাম, বিনিময়ে একটা ধন্যবাদ তো দূরের কথা, ওদের বাড়ি সাধলো না পর্যন্ত। উনি বৃষ্টির ভেতরে বেরিয়ে গেল। উনি বেরিয়ে যেতে পাখি পিছু ঘুরে যায়। মনের সঙ্গে যুদ্ধ করে সে এতক্ষণ টং করে দাঁড়িয়েছিল। সে কি সত্যি অবুঝ? বোঝে না একজন প্রেমিক পুরুষের ইচ্ছে আকাঙ্ক্ষা, কার দিকে কে কোন দৃষ্টিতে তাকায়। এতটাও ও ছোট অবুঝ নয়। আজকে সেটা জলের মতন পরিষ্কার। বিড়বিড় করে শুধায়, তেল আর জল এক হয় না নাওফ ভাই। দূরে আছেন দূরেই থাকুন, কাছে আসলে কয়লা হয়ে পুড়তে হবে। ভালোবাসারা প্রকাশিতব্যের চেয়ে গোপনেই সুন্দর। পরদিন দুপুরে পুরো বাড়িময় পাখিকে খুঁজছে ওর জননী। যেই কাণ্ড সকাল সকাল ঘটিয়েছে তার একটা হেস্তনস্ত করেই ছাড়বে। পাখি সবে টুকটাক সেলাই মেশিনের কাজ শিখছিল, পারেও কিছু। বেচারি ইউটিউব দেখে ওর আম্মা নতুন শাড়ি কেটে লেহেঙ্গা বানাতে গিয়েছিল। হয়নি তো উল্টো সুই ভেঙে বসে আছে। সেলাইও ঠিকঠাক হয়নি, উল্টো পাল্টা হয়েছে। সেজন্য কাজল রেখা পুরো বাড়ি খুঁজছে। যেই জিনিস পারে না সেটা করার দরকার কি ছিল? উনি বলেছিলেন নিজে বানিয়ে দিবে। না মহারানীর তাতে হবে না, নিজেরটা নিজে বানিয়ে নিবে। আজ আসিস ঘরে, ময়রা ঝাড়ু আছে দরজার সামনে। পাখি ময়রা ঝাড়ু সরিয়ে শুধায়, আম্মা, ঝাড়ু তো দরজার সামনে নেই, এখন ঘরে আসতে পারবো? দাঁড়া, তোর আসতে হবে না, আমি আসতেছি। আজ তোর একদিন কি আমার একদিন। পাখি উল্টো ঘুরে ভৌ দৌড়ে পালাচ্ছিল। তখনই দেখলো বাড়ির গেট দিয়ে ওর আব্বা, নানা, সিকান্দার, মির্জা, সঙ্গে নিখিল ভাইও আছে। ওনারা আসছেন। পাখি গিয়ে ঝটপট ওর নানার পেছনে লুকালো। সিকান্দার মির্জাকে দেখে কাজল রেখা মাথায় কাপড় টেনে নেয়, ঝাড়ু ফেলে রেখে সালাম দিয়ে বলে, আব্বা ভালো আছেন? ভালো থাকতে দিলি কই? বাড়িতে ঢুকতেই তোদের মা ঝি ঝাড়ু নিয়ে দৌড়াদৌড়ি চোখে পড়লো। আর বললেন না আব্বা, আমার নতুন শাড়িটা কেটে কুটে ও লেহেঙ্গা বানাতে বসেছে। সেখানে তো বানানো হয়নি, বরং উল্টো সেলাই করতে গিয়ে সুই ভেঙে রেখে দিয়েছে। আজ থেকে তো মোবাইল দেখা বন্ধ। এসব মোবাইলের কারণে তুই উল্টাপাল্টা সব দেখে সব শিখছিস। এর আগে ইউটিউব দেখে আলু বড়ি বানিয়েছিল। বিশ্বাস করেন আব্বা, 3 দিন পর্যন্ত সকলের ঘরের পাতলা পায়খানা ছিল। যেই কাজ তুই পারবি না সেই কাজ কেন করতে যাবি? সিকান্দার মির্জা শুধালেন, কাজল রেখা, তুমি পাখির বয়সে ওর চেয়েও দুরন্ত দুষ্টু ছিলে।
মনে আছে আমার পাঞ্জাবি কেটে একবার নষ্ট করে ফেলেছিলে, আর একবার তো বিরিয়ানি রান্না করতে গিয়ে খিচুড়ি পাকিয়েছো, 2 কেজি দুধ দিয়ে রসমালাই বানাতে গিয়ে নষ্ট করে ফেলেছো। তবু আমি কিছু বলিনি। সেই রসমালাই খেয়ে 2 দিন যাবৎ আমার ঘাট বমি ছিল, তবু আমি তোমাকে শাসন করিনি। তার কারণ তুমি শখ করে এসব করেছো, যেমন পাখিও এসব শখের বসে করেছে। আজ পারেনি তো কি হয়েছে, দরকার পড়লে আবার চেষ্টা করবে আমার নানা ভাই। কি পারবে না নানা ভাই? তুমি সুন্দর করে লেহেঙ্গাটা সেলাই করে দেখিয়ে দেবে তুমি সিকান্দার মির্জার নাতনি। ইনশাল্লাহ পারবো। বিনিময়ে নানা ভাই তোমারই ভাঙার রেডিওটারে নিয়ে যেও। বিশ্বাস করো, ঘরের কেউ শান্তিতে নেই, সকলকে সারা দিন দৌড়ের ওপর রাখে। আমার আব্বার মতন এমন সরল সোজা ভোলা ভালা পুত্রের সঙ্গে তুমি তোমার জল্লাদ মার্কা কন্যার বিবাহ কি করে দিতে পারলা নানা ভাই? এটা বেইনসাফি হয়ে গেল। সারাটা দিন আমার আব্বার সঙ্গে খ্যাচ খ্যাচ করে মাথা খায়, সঙ্গে আমাদের চাও। কাজল রেখা আকাশচুম্বী রাগ নিয়ে এক প্রকার তেড়ে আসেন। দাদা, আমি খ্যাচ খ্যাচ করি না সারাদিন? পাখি জলদি ও নানার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। দেখলে নানা তোমার সুযোগ্য সুরূপসী কন্যার আসল রূপখানা কেমনে বেরিয়ে এলো। এমনি উনি সব সময় আমাকে দৌড়ের ওপর রাখেন। প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে গত সপ্তাহে। একই সিরিয়ালে 5-5টা পরীক্ষা ছিল। মাঝের মধ্যে বন্ধ গিয়েছে প্রায়শ 2 দিন। আগামীকাল ভূগোল পরীক্ষা। পাখি পড়ছিল, খুব ভোরে উঠেছে। যদিও সে এত একটা ভালো স্টুডেন্ট নয়, টেনে টুনে পাশ করা স্টুডেন্ট, নিঃসন্দেহে অনায়াসে বলা যায়। গণিতে ডাব্বা মারা আজ নব্য সূচনা নেত্র নয়, সবচেয়ে কম নম্বর পায়। পাশ করা তার জন্য কেবল গণিতের ক্ষেত্রে কঠিনতব্য হয়ে পড়ে। সেই গণিত পরীক্ষা দিয়েছে গতকাল, ভালো হয়নি, ফেল আসবে সুনিশ্চিত। নাও ভাইকে কি জবাব দেবে তা নিয়ে ভীষণ দুশ্চিন্তাগ্রস্তে দিনময় কাটছে। শুনেছে তার তালুকদার কোচিং সেন্টার বেশ নামকরা, সেখানে কোচিং করে সে যদি গণিতের মতো মেন সাবজেক্টেই ডাব্বা মারে, মা নির্যত নির্ঘাত পাইকারি বাজারে গিয়ে এবার উঠবে। গতকাল সকাল সকাল তার ফুপু আলিয়া বেগম পুকুর ঘাটে পড়ে গিয়ে হাত ভেঙে ফেলেছেন। সেই খবর বৃদ্ধাবাড়ি পর্যন্ত পৌঁছে গেল। ফজরের নামাজের পর খবরটা পান তারা। তখনই জয়নগরের উদ্দেশ্যে কাজল রেখা ও মানিক বৃদ্ধা বেরিয়ে পড়ে। মানিক বৃদ্ধার একমাত্র বোন আলিয়া, 2 ভাইয়ের পর 1 বোন। বড় ভাইও জয়নগরে থাকে। নদী ভাঙলে কেবল তিনি লোকালয়ে শ্বশুরের জায়গায় এসে মাথা গোজার একচালা টিনের ঘর তোলেন। এরপরে আস্তে আস্তে কিছু জমি জমা কিনে সবজি চাষ, মাছ চাষ করেন। মানিক বৃদ্ধাদের এক সময়ে প্রচুর অর্থ সম্পদ ছিল, নদীর ভাঙনে সব খুঁয়েছে। বর্তমানে তারা দরিদ্র হতে পারে, কিন্তু এক সময়ে গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, আতাল ভরা হাঁস মুরগি, মাঠ ভর্তি ফসল ছিল। ঘরে 2 জন কাজের লোকও ছিল। তার বাবার ছিল পাটের বিরাট ব্যবসা, সেখান থেকে মাসে মাসে আসতো মোটা অঙ্কের টাকা। তবে এখন আর সেই দিন নেই। সময়ের আমূল পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব পাল্টিয়েছে। সেই দিক দিয়ে কাজল রেখাদের অবস্থা বংশগতভাবে প্রভাবশালী। এলাকার ভেতরে নামকরা মির্জা বাড়ি, সকলে তার বাবা সিকান্দার মির্জাকে এক নামে চেনে। তাদের গ্রামের নাম চরসোনাপুর। আজ পাখির পরীক্ষা নেই। তার আম্মা আব্বা খুব ভোরে চা পানি খেয়ে জয়নগরের উদ্দেশ্যে বেরিয়েছে। মুক্তি কলেজে গিয়েছে। মোটামুটি বেশ বেলা হয়ে পড়েছে। সোনালি রোদ গিয়ে উঠোনের মধ্যে আছড়ে পড়ছে। স্বাধীন আর পাখি কেবল বাসায়। পাখি ভাত আর ডাল ধুয়ে মাটির 2 চুলায় বসিয়ে স্বাধীনকে বলেছে লাকড়ি ঠেলতে। ওদের রান্না করা চুলোটা বাইরে খোলা স্থানে করা হয়েছে, কিছুটা উঠানের দিকে। উঠান থেকে স্পষ্ট সরাসরি রান্নাঘরটা দেখা যায়। বর্ষাকালে ওরা ঘরের ভেতরে থাকা রান্নাঘরে রান্না করে, আর বর্ষাবিহীন সময়ে বাইরে বসে রান্না করে। পাখির বাইরে খোলামেলা স্থানে রান্না করতে ভীষণ ভালো লাগে। স্বাধীনের হাতে কতগুলি শামুক, সে চিংড়ি ধরবে, বড় বড় চিংড়ি। জোয়ার আসবে যখন, তখন শামুক বড়শির মাথায় বেঁধে নদীতে ফেলে রাখবে। এরপরে বড় বড়শি দিয়ে সে বড় বড় চিংড়ি ধরবে। তারই সরঞ্জাম সে তৈরি করছে। তখন চুলায় লাকড়ি ঠেলার কথা শুনে মুখের ওপর স্বাধীন বলে দিল সে পারবে না। পাখি তরকারি কাটছিল। স্বাধীনের মুখে না শব্দটি ওকে হঠাৎ তেজে উঠতে বাধ্য করে। রাগে গজগজ করতে করতে চুলার কাছে গিয়ে বসলো। চুলাতে শুকনো একটি ডাল দিয়ে বলে ওঠে, আজ তোর খাওয়া বন্ধ। বড়শির মাথায় শামুক বেঁধে স্বাধীন শুধায়, তুই কোন দেশের প্রধানমন্ত্রী রে? তোর কথা মানতে হবে। তুই আমার চোখের সামনে থেকে যা তো। আমার ঠেকা পড়ছে তোর সামনে থাকতে। ভাতের ফেনা কেটে পাখি ওকে চোখ রাঙায়। যাবি না গরম পানি ছুড়বো। স্বাধীনের রাগ লাগলো। সে শুকনো একটি কাঠ ছুঁড়ে মারল পাখির দিকে।
পাখি দ্রুতগতিতে সরে যায়, কাঠ গিয়ে ভাতের পাতিলে লাগে, যার ফলস্বরূপ ভাতের পাতিলের ফুটন্ত অর্ধ হওয়া ভাতসহ পানি গিয়ে পাখির পায়ের ওপর ছিটকে পড়ে। পাখি গলা ফাটিয়ে তৎক্ষণাৎ আর্তনাদ করে ওঠে। চুলার কাছ থেকে দ্রুত সরে উঠানের মধ্যে ছুটে আসে, শুকনো মাটির মধ্যে গিয়ে ধপ করে বসে ডান পাটা উঁচু করে ধরে পাগলের মতো লাফালাফি করে চিল্লায়। ক্ষতস্থান ততক্ষণে সাদা হয়ে গিয়েছে। উত্তপ্ত গরম পানি নরম মাংসের ওপর পড়ায় পাটা কেমন ফোলা ফোলা লোমহীন ফ্যাকাশে দেখাচ্ছে, যেন চামড়া উঠে গেছে। গলা থেকে ওন্না ছুঁড়ে মেরে চুল খামচে ধরে পাখি পাগলের মতন প্রলাপের সঙ্গে আর্তনাদ করেন। ওর এক একটা আর্তনাদে স্বাধীনের হুঁশ আসে। সে এতক্ষণ জ্ঞানবিহীন নিথর প্রাণীর মতো দাঁড়িয়েছিল। কী করলো সে? ভাবতেই নিজের কষ্ট লাগে। সে চায়নি এমন নিকৃষ্টতম কাজ করতে। পাখিকে সে তো ভালোবাসে, তাকে আঘাত দেয় কী করে? তার বোন কষ্ট পাচ্ছে, ভীষণ কষ্ট। তাকে কিছু করতে হবে। দ্রুত সে মুরগির ডিম এনে ফাটিয়ে পোড়া জায়গার স্থানে দেয়, তবুও পাখির আর্তনাদ থামে না। পাখি আরও উল্টো উচ্চস্বরে গলা ফাটিয়ে করুণ সুরে আর্তনাদ করে যাচ্ছে। স্বাধীনের মাথায় খেলে না সে এই মুহূর্তে কি করবে। নাফ দোকানে বসে চা খাচ্ছিল। সকাল সকাল চা খাওয়াটা তার একটা বাজে অভ্যাসে পরিণত হয়েছে। আকাশ চা দিল, উনি চা মুখে নেবে ওই মুহূর্তে অমনি মৃতাবাড়ি থেকে অমন করুণ সুরের আর্তনাদ তার বুকের অভ্যন্তরে এক একটা যন্ত্রণাদায়ক পীড়ার ক্ষত সৃষ্টি করে। বিভৎস ভয়ের আলোড়ন অন্তঃস্থলকে কম্পিত করে তোলে। শিহরণে জাগরণে কিশোরীর ক্রন্দনরত মুখের অবয়বের প্রতিচ্ছবি ফুটে ওঠে। অসাবধানতায় আচমকা তৎপর হাত থেকে গরম চায়ের কাপ পায়ের উপরে বেশ শব্দ করেই পড়ে গেল। সেই দিকে নীরবে নির্বিঘ্নে কতক্ষণ তাকিয়ে থাকে। হুঁশ পেতে আকস্মিক দ্রুত মাতালের ন্যায় দৌড়ে বৃদ্ধাবাড়িতে ছুটে যায়। বাড়ির চৌকাঠে উঠানে এসে থামতে দৃষ্টিভঙ্গিতে বীভৎস চিত্রাবলী ভেসে ওঠে, যার এক ফোঁটা আর্তনাদ শক্ত পুরুষটিকে ভেঙে গুড়িয়ে দেয়। তার এমন নৃশংস দৃশ্য আর্তনাদ কী করে সে সহ্য করে? বুকটা যেথা ছ্যাদ করে ওঠে। ডান পা হাতে ধরে করুণ সুরে আহাজারি করে যাচ্ছে বালিকা। তার ভাষা ভাষা নয়ন দুটিতে সমুদ্রসম জলে টয়টম্বুর। মুখ নাক লাল হয়ে আছে। আকস্মিক বুকের গভীরে মুচড়ে ওঠে। তড়িঘড়ি করে বড় কদম ফেলে কিশোরীর সন্নিকটে এগিয়ে যায়। পায়ের দিকে দৃষ্টি পড়তে আতঙ্কে তার মুখ নীলচে হয়ে এলো। রান্নাঘরের দিকে চেয়ে দেখে পাতিলের ভাত সব ছড়িয়ে ছিটে পড়ে আছে। বুঝতে আর কিছু বাকি নেই। স্বাধীন নাওকে দেখে ভয় পেল। না পাখির পায়ের গিরা থেকে প্লাজো তুলে দেখতে চায় কতটুকু পুড়েছে। পাখি ওনাকে ছুতে দেয় না, বারংবার বাধা প্রদান করে সরিয়ে দেয়। কান্নার ফলে তার দেহটাও কেঁপে উঠছে। ক্ষণে ক্ষণে নাক টেনে হেসকে তোলে। স্বাধীনকে ধমক ছুলেন উনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলা সিনেমা দেখছিস? যা বরফ নিয়ে আয়। স্বাধীন ওনার অমন রামধমকে খানিকটা ভয় পেল। দ্রুত ফ্রিজ খুলে বরফ নিয়ে এনে ওনাকে দেয়। লোকটা হঠাৎ করে পাখির পা টান মেরে তার নিকটবর্তী স্থানে নিয়ে আসে। স্বাধীন বরফ এনে রেখেছিল। নাফ সেই বরফের টুকরো পায়ে লাগাতে লাগলো। পাখির কিঞ্চিত আরাম লাগলো। বরফ শেষ হওয়ার পর আবার জ্বালা শুরু হলো। নাফ টেনে ভালো করে পায়ের ক্ষতটা দেখতে চাইল। তখনই ও চিৎকার করে উঠল। গলা দিয়ে অস্পষ্টে বেরিয়ে আসে, আম্মা। ফের নাক টেনে বলে, ও নওয়াব ভাই, আল্লাহর দোহাই লাগে, ধৈর্যেন না আমার পা, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আল্লাহ, আমার কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছি। কিশোরীর অমন বিভৎস আর্তনাদ শক্তপোক্ত পুরুষটিকে ক্ষণিকের মধ্যে অসহায়ত্ব করে তুলল। দুর্বল করে দেয় তার ভেতরে সত্তাকে। তার আর ধৈর্যে কুলায় না। হাত থামিয়ে দেয়। আচমকা করে তুলে নেয় পাখিকে বাধা দেয়। ঘাটতারা লোকটা শুনলে তো অটো রেখে ওকে বুকের সঙ্গে মিশিয়ে রাখে। পাখি ওনাকে ঠেলে পাশে বসতে চায়। নাফ এমন করে ওর দিকে তাকালো যেন চিবিয়ে খেয়ে ফেলবে। তবুও পাখি নড়ে চড়ে ওঠে। নাফ আলতো করে ওর ক্ষতস্থানে আঘাত করে বসে। পাখি চিৎকার করে ওঠে, কান্না মিশ্রিত কণ্ঠে শুধায়, আপনি কি আধো মানুষ? পটপট বন্ধ না করলে আরেকটা দিব। ও আর কিছু বলল না, চুপচাপ নাক টেনে বসে থাকে। ডাক্তার দেখিয়ে নাফ ওকে ওষুধপত্র সহ বাড়ি দিয়ে যায়। দুপুরে খাবার প্যাকেটে করে স্বাধীনের হাতে ধরিয়ে দেয়। স্বাধীন চলে যাচ্ছিল। নাফ ওকে ডেকে দাঁড় করালো। এই স্বাধীন, দাঁড়া। স্বাধীনের চলন্ত পা দুটি তখন থেমে পড়ে। নাফের দিকে ঘুরে তাকায়। ওনার মুখে শান্ত, তবে চোখ দুটি লালচে, ভয়ঙ্কর রেগে আছে বোঝা গেল। তৎপর হঠাৎ ওর ভয় হলো। পেটের ভেতরে কামড় মারল। উনি কি কিছু আন্দাজ করেছে? কেমন যেন ভয়ঙ্কর মনে হলো পরিচিত নাফ ভাইকে। নাফের পাশে থাকা রমেশকে জিজ্ঞেস করে, সিগারেট আছে? দে। কি করবেন কথাটি রমেশের দুরু দুরু বুকে সাহস হলো না কথার পরিপ্রেক্ষিতে জিজ্ঞেস করার। কেবল নীরবে মাথা নাড়িয়ে পকেট থেকে একটি সিগারেট বের করে হাত বাড়িয়ে দিল। নিন।
উনি শান্ত চোখে সিগারেট ধরিয়ে সে স্বাধীনের হাত টেনে ধরে। স্বাধীন ভয়াতুর মনে পরপর শুকনো ঢোক গেলে। কি কি করছেন নব ভাই? নাফ ওর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে পৈশাচিক রহস্যময় হাসি তোলে। সেটা স্বাধীনের নিকট বিভৎস লাগলো। কণিকের মধ্যে ওর মুখটি পাংশিটে পরিণত হলো। ফ্যাকাশে হয়ে এলো মুখাবয়বের রং। আচমকা হাতের উল্টো পিঠে সিগারেট চেপে ধরলেন উনি। চিৎকার করার সময়টুকুও দিলেন না তিনি। তার আগে ওর মুখটা চেপে ধরে। স্বাধীন কই মাছের মতন ছটফট করে। রমেশ ভয় পেয়ে দ্রুত কেটে পড়ল। উনি স্বাধীনকে ধমকালেন, ইশারায় বলেন, শিস, চিৎকার করবি না। সব জিনিসে গা ভাসানো ফাইজলামো খাটে না স্বাধীন। সামান্য এতটুকু পোড়ায় যন্ত্রণা হচ্ছে তোর, আর ওর যে পুরো পাটাই তুই পুড়িয়েছিস, তার বেলায় ওর যন্ত্রণা হয়নি? আজকের কথা মনে থাকলে ওর সঙ্গে আর কোনো দিনও খারাপ আচরণ করবি না, কথাটা নলেজে রাখবি। যা এবার 1 মিনিট পাখির মলম থেকে হাতে মলম লাগিয়ে নিস। স্বাধীন মাথা নাড়িয়ে বোঝায়, ঠিক আছে। এরপর নফ ক্লাবে চলে গেল। পরদিন মধ্য দুপুরবেলা মিথ্যা বাড়ি গিয়ে হাজির। পুরো বাড়ি শুনশান নিরিবিলি। ঘরে কেউ আছে কিনা বোঝা গেল না। শতদরজা শটাং করে খোলা। ঘরে ঢুকতেই পাখিকে প্রথমে চোখে পড়ল। বেহুশের মধ্যে পড়ে আছে। গায়ে না আছে ওড়না, না আছে কাঁথা। ফ্যান পুরোপুরি বন্ধ। পুরো পাটা হাঁটু পর্যন্ত নগ্ন। মলম লাগিয়েছে বোঝা যায়। ললাটে হাত রাখতে সে আটকে উঠল। জ্বরে পুরো শরীর পুড়া যাচ্ছে। আস্তে করে ডাকলেন উনি, পাখি, এই পাখি, শুনছিস? অচেতন মনে পাখি কেবল হু হু করে জ্বরের প্রভাবে উত্তর দেয়। তবে তার হুঁশ জ্ঞান নেই দেখেই বোঝা যায়। হঠাৎ মেয়েটা ধরফরিয়ে উঠে বসে। দুর্বল শরীরটাকে টেনে হিঁচড়ে উঠানের এক কোণে নিয়ে ছুটল। গড়গড় করে পেটে যা ছিল সব পদার্থ ঢালল। নাফ ওর পিছু পিছু ছুটে এসেছিল। সে পিঠে হাত বোলাতে লাগলো। ফের বমি করে কিশোরীর শরীর নেতিয়ে এলো। এখন যে ঘর পর্যন্ত যাবে সেই শক্তিটুকু শরীর অবশিষ্ট নেই। মাথা ঘুরছে। দুবার পাকিয়ে ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। নাফ ওকে ধরে ফেলল। কোলে তুলে ঘরে নিয়ে শুয়ে দিল। পাখির অল্প অল্প হুঁশ জ্ঞান আছে, তবে কথা বলার মতন শক্তি অবশিষ্ট নেই। মুখ নাড়াতেও তাকে শক্তি খরচ করতে হয়। শরীর কাঁপছে, সঙ্গে শরীর যথেষ্ট ঘাম দিচ্ছে। নাভের শরীরে বমি লাগছে কিছুটা। সে ওইগুলো কলপারে গিয়ে ধুয়ে বালতি ভরে পানি নিয়ে এলো। বাইরে একটা পলিথিন রোদে দেখেছিল দেওয়া। সেটা টেনে এনে বালিশ নিচে রেখে ওর ওপর পলিথিন দিয়ে পাখির মাথাটা বালিশের টেনে শুয়ে দিল। এরপরে ওর চুলের খোপা খুলে মাথার কাছে বসে মাথায় ঠান্ডা পানি ঢালতে লাগলো। পাখির ভীষণ ভালো লাগলো। চোখ বন্ধ করে রাখলো কিছুক্ষণ। ফের দৃষ্টি খুলে কেবল নীরব চোখে ওনার দিকে প্যালপ্যাল করে কতক্ষণ তাকিয়েছিল। চোখ দুটিতে নীরবতার কিছু ভাষা ছিল, যা অস্পষ্ট, অপ্রকাশিতব্য। পানি দেওয়ার ফলে পাখির শান্তি লাগলো। একটু তন্দ্রাও গেল না সে তন্দ্রা নাফের ছোঁয়ায় ভাঙল। উনি গামছা দিয়ে ওর হাত, মুখ, পা মুছিয়ে দিল। ললাটে পুরুষালী ভালোবাসাময় হাতটা রেখে বলে, এখন কেমন লাগছে? জি ভালো। মুক্তি, কাকি, কাকা, স্বাধীন ওরা কই? আব্বা আম্মা ফুফুর বাড়ি গেছে গতকাল। আজ বিকালে আসার কথা। স্বাধীনের পরীক্ষা আছে, ও পরীক্ষা দিতে গেছে। আপা আবার গিয়েছে পাশের বাড়ি, তাই সই সালমা আপার থেকে নোট আনতে। তোর তো আজ পরীক্ষা ছিল। হ্যাঁ, দিব কি করে? দাঁড়াইতেই তো পারছি না, মাথা ঘুরে চক্কর মেরে পড়ে যাচ্ছি। আপা ভূগোল স্যারকে কল করে জানিয়েছে ব্যাপারটা। উনি বললেন সমস্যা নেই, পরীক্ষার শেষে এই পরীক্ষা দিতে আমাকে সাহায্য করবে। এর মধ্যে মুক্তি চলে এলো। নাওয়াব ভাইকে পাখির মাথার কাছে বসে থাকতে দেখে অবাক হলো। আরে নওয়াব ভাই, আপনি কখন এলেন? আধা ঘন্টার মতন হবে। ঘরে রোগী রেখে তোরা পাশের বাড়ি গিয়ে পড়ে আছিস। সে কি, পাখির আবার কি হলো? আমি তো ঠিকঠাকই দেখে গিয়েছিলাম। জ্বরের প্রভাবে বেহুশের মতন পড়েছিল, বমি করে গা ভাসিয়েছে। আমি যখন গিয়েছি তখন ওর শরীরে কোনো জ্বরই ছিল না। বলে গিয়েছি একটু দেরি হবে আসতে। এর মধ্যে এত কাণ্ড ঘটে গেল। আবার সকালে ভাতও খাসনি, একটা অর্ধেক রুটি খেয়ে ওষুধ খেয়েছিস, তাহলে তো বমি করবি। নফ বলে, যা ভাত নিয়ে আয়, দেখি আমার সামনেও না খেয়ে থাকে কেমনে। পাখি কথা বলে না। জ্বরের কারণে মুখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। কথা বলতে পারে না, শরীর দুর্বল লাগে। চোখ বন্ধ করে কাঁথা গায়ে শুয়ে থাকে। মুক্তি ভাত এনে মাখিয়ে মুখের সামনে তুলে ধরে। পাখি খায় না। নফ মুক্তি থেকে প্লেট কেড়ে নিয়ে বলে, এই ঝিমাইন না মুরগিরে টেনে তোল, দেখি আমার সামনে বসে কেমনে ভাত না খেয়ে পারে। মুক্তি ওকে দুটো বালিশ খাটের সঙ্গে হেলিয়ে বসে দেয়। নাফ মুখের সামনে ভাত মেখে ধরে।
খেয়ে নে। পাখি মুখ ফিরিয়ে নেয়। খেতে ইচ্ছে করছে না। কি খেতে ইচ্ছে করছে তাহলে? কিছুই না। দেখ পাখি, জ্বর হলে কারোরই খেতে ইচ্ছে করে না, তবু একটু একটু খেতে হয়, নয়তো দুর্বল হয়ে পড়বি। পাখি কথা বাড়ায় না। নাফের কাছ থেকে ভাতের প্লেট কেড়ে নিয়ে নিজেই 3-4 লকমা খেয়ে হাত ধুয়ে নেয়। আর সম্ভব নয়, তিতা লাগে আপা। নাফ ইশারায় মুখ থেকে ভাতের প্লেট নিয়ে যেতে বলে। এরপরে ওষুধ খাইয়ে পাখিকে শুইয়ে দেয়।